মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনের জুলুস, ঈদে মিলাদুন্নবীতে শহরে শহরে বর্ণাঢ্য আয়োজন, রাজধানী ও চট্টগ্রামে র্যালিতে মানুষের ঢল। ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, মির্জা ফখরুল ও তারেক রহমানকে থিম্পু সফরের আমন্ত্রণ। ওষুধের মূল্য নির্ধারণী নীতিমালা বাতিল করায় দাম নিয়ে নৈরাজ্যের শঙ্কা। 297টি অত্যাবশ্যকীয় ওষুধ এখন তালিকাবিহীন, বাড়তি খরচের দুশ্চিন্তায় রোগী। রংপুরে একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডে 2 আসামির ডোপ টেস্টের প্রস্তুতি, তদন্তে সন্তুষ্ট নয় বাদীপক্ষ। সব প্রশ্ন সামনে রেখে চলছে কাজ, বলছে পুলিশ। এবং হরমুজ থেকে মাইন অপসারণের দাবি ট্রাম্পের, ফের বিস্ফোরক পুতলে ধ্বংসের হুঁশিয়ারি। প্রণালী খুলতে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। আজ 12ই রবিউল আওয়াল, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। বিশ্বনবীর জীবন ও আদর্শ মানবতার পথ নির্দেশক। তার শিক্ষা অনুসরণ করেই গড়ে উঠতে পারে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ। শাহিন আলমের রিপোর্ট। এক সময়ের কথা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা আরব সমাজ, অন্যায়, অনাচার, অবিচার আর হানাহানি হয়ে উঠেছিল মানুষের নিত্যদিনের সঙ্গী। কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া থেকে শুরু করে দুর্বলদের উপর অত্যাচার, মানবিকতার চরম বিপর্যয় নেমে এসেছিল সমাজে। মানুষ যখন অন্যায় আর অন্ধকারের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই মানবতার মুক্তির দিশারি হয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা। শৈশব থেকে সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন তিনি। 40 বছর বয়সে হেরা গুহায় তার উপর কোরআন নাজিল হয়। এরপর ধীরে ধীরে সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দিতে থাকেন এক আল্লাহর একাত্মবাদের বাণী, সত্য, ন্যায় ও মানবতার বার্তা। সত্যের বাণী প্রচার করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্যবার সহ্য করতে হয়েছে নির্যাতন ও বাধা। মক্কার কাফেরদের অত্যাচার, সামাজিক বয়কট, প্রিয়জন হারানোর বেদনা, সবকিছুর মধ্যেও তিনি অবিচল ছিলেন সত্য ও ন্যায়ের পথে। তার জীবনের প্রতিটি অধ্যায় মানবতার জন্য এক একটি শিক্ষা। ক্ষমা, দয়া, সহনশীলতা, ন্যায় বিচার ও মানুষের প্রতি ভালোবাসার যে আদর্শ তিনি রেখে গেছেন, তা আজও কোটি কোটি মানুষের জীবনকে পথ দেখায়। কিভাবে আমি কাজ করব, কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি আচরণ করব, প্রতিটি জায়গায় তিনি আমাদের জন্য আদর্শ, যেটা আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তার চেয়ে সুন্দর আদর্শ আমাদের জন্য আর কেউ নেই এবং কেউ হতে পারে না। আল্লাহর রাসূলকে ভালোবেসে তার জীবন ও আদর্শ অনুসরণ করাই তার উম্মতের জন্য উত্তম পন্থা। তার দেখানো পথে চলার মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে জেলায় জেলায় পালন হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সে খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম, রাজধানীর দোয়েল চত্বরে শফিকুজ্জামান রুবেল এবং নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল। প্রথমে যাচ্ছি শফিকের কাছে। জশ্নে জুলুসের যে র্যালি সেটি এখন শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে কাছে গেরা যে গাড়িটি রয়েছে সেখানে পাকিস্তান থেকে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আল্লামা সাবির শাহ সেই কাছে গেরা সেই গাড়িটির মধ্যে এই মুহূর্তে রয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এটি প্রতি বছর হয়ে থাকা 1974 সাল থেকে এর বর্ণাঢ্য র্যালিটি জুলুসটি হয়ে আসছে। এবার 55তম বছর এবং এই উপলক্ষে কিন্তু প্রায় 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক দল কাজ করছে। আমরা সেই কাছে গেরা গাড়িটি দেখানোর চেষ্টা করছি, যেখানে রাসূলুল্লাহ বংশধর আল্লামা সাবের শাহ যেই কাছে গেরা গাড়ির মধ্যে রয়েছে। পুরো চট্টগ্রাম নগর জুড়ে এখন নারে তাকবীর স্লোগানে মুখর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শানে দরুদ পড়া হচ্ছে। এবং আশেপাশে যেই ভবনগুলো রয়েছে, আশেপাশে যে সড়কগুলো রয়েছে, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। সবারই একটি উদ্দেশ্য,
সেটা হচ্ছে রাসূল ইসলামের বংশধরকে দেখা। এবং এই মুহূর্তে যে র্যালিটি বের হয়েছে সেটি চট্টগ্রামের অন্তত 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে সেটি প্রদক্ষিণ করবে। বিশেষ করে চট্টগ্রাম 2 নম্বর গেট, জিসমুর, ওয়াসা, টাইগার পাস হয়ে এখানে এসে সেটি শেষ হবে। এবং আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে এখানে প্রায় 50 লাখের বেশি মানুষের আয়োজন হবে, অংশগ্রহণ করবেন। এবং 10,000 স্বেচ্ছাসেবক রয়েছে, পাশাপাশি র্যাব, বিজিবি এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মজুদ করা রাখা হয়েছে। এবং এটি যখন মূল সড়কে অর্থাৎ চট্টগ্রাম বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে যাবে, তখন সেখানে লাখো মানুষ অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা খানকা সড়ক থেকে সেই বার্নার্ডো র্যালিটি বের হচ্ছে, সেটি যখন মূল সড়কে যাবে সেখানে মানুষের ঢল নামবে, স্রোত নামবে। অর্থাৎ এখানে এত মানুষ এবং এত মানুষের যে খাবারের আয়োজন, পানির আয়োজন সব কিছু কিন্তু হয়ে থাকতে ধনাঢ্য ব্যক্তিরা এখানে দান করে থাকেন। ট্রাকে খাবার ভ্যানে করে যে খাবারগুলো ছিটানো হচ্ছে এবং বিভিন্ন ভবনের উপর থেকে নারী পুরুষ সবাই হাত নেড়ে এই বর্ণাঢ্য জুলুসকে অভিবাদন জানাচ্ছেন। এবং রাসূল ইসলামের বংশধর আল্লামা সাবির শাহকে এক মুহূর্তে দেখার জন্য কিন্তু সবাই মুখিয়ে আছেন। আমরা সেই আল্লামা সাবির শাহকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এটি আল্লামা তৈয়ব শাহ চালু করেছেন, তারপর তাহের শাহ এবং তার ভাই। এই মুহূর্তে আমরা দেখছি সাবির শাহ এবং সাবির শাহ বংশধররাও কিন্তু সেই কাছে গেরা সেই গাড়ির মধ্যে এই মুহূর্তে রয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। উৎসুক অর্থাৎ ধর্মবান মুসলমানদের ভিড় এবং সবার একটি বার্তা, সেটি হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের আদর্শ উজ্জীবিত হয়ে বিশ্ব মুসলিমকে এক থাকা তারা আহ্বান জানাচ্ছেন, এক হওয়ার আহ্বান জানাচ্ছেন। এবারে বার্তা থাকবে মুসলিম বিশ্বকে এক করা এবং রাসূলুল্লাহ ইসলামের আদর্শকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া। তো আমরা এই মুহূর্তে যে মহাসড়ক রয়েছে মূল সড়ক, সেদিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই র্যালিটি অন্তত পক্ষে 2 থেকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লাগবে, যেহেতু 5 কিলোমিটার এলাকা জুড়ে সবাই কিন্তু 5 কিলোমিটার এলাকা জুড়ে মানুষ হেঁটে হেঁটে এই বার্নার্ডো র্যালির পিছনে থাকবেন। এবং এটা কি সাথে সাথে সে পুরো 5 কিলোমিটার তো কিছুক্ষণ পরে কিন্তু আরো মানুষের যুগ হবে মহাসড়ক গেলে। এই মুহূর্তে এখানকার সর্বশেষ হয়েছে, এই মুহূর্তে আমরা যাচ্ছি নীলফামারী চলে যাচ্ছি আমি। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী। আপনারা জানেন যে সারা বিশ্বের মুসলিম উম্মার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ জন্মদিন। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরবাসী মেতেছে ধর্মীয় আনন্দ উৎসবে। আপনারা দেখছেন যে এ উপলক্ষে একটি বিশাল জশ্নে জুলুস অল্প কিছুক্ষণ আগেই সৈয়দপুর রেলওয়ে ময়দান থেকে বের হয়ে এখন তারা সারা সৈয়দপুর শহর প্রদক্ষিণ করে আবার রেলওয়ে ময়দানে এসে শেষ হবে। এ উপলক্ষে আজ ভোর থেকেই পুরো সৈয়দপুর জুড়ে বিরাজ করছে ধর্মীয় আনন্দ উন্মাদনা। একটু আগেই সকাল থেকে প্রত্যেকে বিভিন্ন বয়সী ছোট শিশু, নারী, পুরুষ, মহিলা সবাই এই মিছিলে অংশগ্রহণ করছে। আর অত্যন্ত ধর্মীয় পরিবেশে তারা সকাল সকাল পাক পবিত্র হয়ে নতুন কাপড় পরে আজকের বিভিন্ন ধরনের পতাকা হাতে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিভিন্ন গজল পরিবেশন করে বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আজকের এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করছে। আপনারা দেখছেন যে প্রধান জুলুসটি এখন সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণের জন্য শুরু করেছে তাদের জশ্নে জুলুসের এই যাত্রা। এই জশ্নে জুলুসে প্রায় সৈয়দপুরের বলা যায় যে 20 থেকে 25 হাজার মানুষ আজকের এই মিছিলে এই জশ্ন জুলুসে অংশগ্রহণ করেছেন। সবার মুখে একই কথা, আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন
তাকে স্মরণ করে, সেই মহানবীকে স্মরণ করেই আজকের আমরা এই আনন্দ মিছিল বা জশ্নে জুলুস বের করেছি। যে নবী পুরো বিশ্বের মুসলিম উম্মার শান্তির প্রতীক এবং মুক্তির প্রতীক ছিলেন, সেই মহানবীর আজকের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে নীলফামারী এই সৈয়দপুরবাসী মিলেছে ধর্মীয় উন্মাদনায়। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এই মিছিল এই মুহূর্তে আমরা দেখছেন যে হাজার হাজার মানুষ বিভিন্ন রং বেরঙের পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমার সরোয়ার দিতে আছেন রুবেল সহকর্মী রুবেল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উদ্যানে কিন্তু বরাবরের মতোই আয়োজন করা হয়েছে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। আজকে মূলত সকাল 10টায় জশ্নের জুলুস শুরু হওয়ার কথা, মূলত ধর্মীয় শোভাযাত্রা। এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, মূলত সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির থেকে এই শোভাযাত্রাটি যাবে সচিবালয় হয়ে আবার এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে এখানে মূলত মহাসমাবেশ করার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বিলম্ব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করবেন তারা কিন্তু এখানে এসছেন এবং সোহরাওয়ার্দীতে সমবেত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এই জশ্নের জুলুসের শোভাযাত্রাটি বের হবে এবং আজকে যে এই আয়োজন, সে আয়োজন করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া মূলত এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ। আমরা যত জানি যে সোহরাওয়ার্দী উদ্যানে মূলত এই শোভাযাত্রা শেষে বিশাল মহাসমাবেশ হবে, সেখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গার মুসল্লিরা তারা আসবেন এবং মাওলানারা আসবেন, তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরবেন। সর্বোপরি কথা হচ্ছে যে তো সব মিলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিছুক্ষণের মধ্যেই এই মুসল্লিদের লোকারণ্য হতে চলেছে। জশ্নে জুলুসের পরেই মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার জীবনের গুরুত্ব তাৎপর্য তুলে ধরা হবে মুসল্লিদের মধ্যে। সব মিলে এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যুক্ত ছিলাম। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নাগমে ওয়াংচুক। বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভুটানের রাজা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। রাষ্ট্রপতি ভুটানের রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সময় সংবাদ আরও থাকছে। বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে নিখোঁজ 5 জেলের একজনের মরদেহ উদ্ধার, বাকিদের খোঁজে চলছে তৎপরতা। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান স্বামী স্ত্রীর। প্রতিষ্ঠার 85 বছর পার করল জামায়াতে ইসলামী। উপমহাদেশের প্রাচীন এ সংগঠন নানা রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে দেশের প্রধান বিরোধী দল। দলটির নীতি নির্ধারণী স্তরের নেতারা বলছেন, প্রতিষ্ঠাকালীন লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে এখনও অবিচল তারা। বারবার সংকট এলেও জনঘনিষ্ঠ রাজনীতি করায় তা থেকে উতরে গেছে জামায়াত, এমন দাবিও করছেন কেউ কেউ। বিশ্লেষকদের মতে সময়ের বাস্তবতায় রাজনৈতিক কৌশল পরিবর্তন না করলে আবারও অতীত অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে দলটি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জেল খাটছেন, আমি জেল খাটছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা দাবি করছেন 1941 সালে তাদের সংগঠনের প্রতিষ্ঠাকালে যে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা হয়েছিল তা বাস্তবায়নে এখনও অবিচল তাদের দল। নবী রাসূল যা করেছেন রাষ্ট্রীয়ভাবে জামায়াত ইসলামী ওই একইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত হয়েছে। আমরা সঠিক পথে যাব।
এই উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের শেষ দশকে অখণ্ড ভারতের বুকে মাওলানা আবুল আলা মওদুদীর হাতে প্রতিষ্ঠা পায় জামায়াত ইসলামী হিন্দ নামের সংগঠন। এই অঞ্চলে পুঁজিবাদী গণতন্ত্র এবং প্রাচ্যের সমাজতন্ত্রের উত্থানের সময় মধ্যপন্থী ইসলামী ঘরানায় নাগরিকদের চিন্তা ও রাষ্ট্র সংস্কারই ছিল সংগঠনটির মূল লক্ষ্য। দুবার দেশভাগ এবং 4 বারের নিষেধাজ্ঞার অভিজ্ঞতা সম্পন্ন দলটির আজ বাংলাদেশ অংশের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলে মুক্তিযুদ্ধে বিতর্কিত অবস্থানের তকমা নিয়েই স্বাধীনতার 8 বছর পরে স্বনামে রাজনীতিতে সক্রিয় হয় জামায়াত। সবশেষ হাসিনা আমলে নানা ঘাত প্রতিঘাতে ডজনখানেক শীর্ষ নেতা হারায় দলটি। কর্মী বাহিনীর বড় অংশের ওপর নেমে আসে রাষ্ট্রীয় চাপের খড়গ। রাজনৈতিক ঘটনাচক্রে ভারত বা পাকিস্তানে খুব বেশি সফল না হলেও বাংলাদেশে সংগঠনটি এখন প্রধান বিরোধী দলের ভূমিকায়। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, গণমুখিতার দলীয় আদর্শের ফলে আপামর মানুষের কাছে গ্রহণযোগ্য অবস্থানে জামায়াত। যে সরকারই জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে সেই সরকারই পতন হয়েছে। মূল কারণ হচ্ছে জামাতকে জনগণ ধারণ করে, জামাত জনগণের সাথে মিশে থাকে, জামাত জনগণের জন্যই রাজনীতি করে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে জামাতকে সফলভাবে দেখলেও সময়ের বাস্তবতায় দলটির নীতিগত অবস্থানে কিছু পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন। জামাতকে নিয়ে আগ্রহ বেড়েছে জেনজিদের, এটা বিরাট অর্জন জামাতের। বাংলাদেশের জন্মের যে একটা ইতিহাস আছে, এই ইতিহাসের এটাকে স্বীকৃতি দিতেই হবে। ইসলামী রাজনীতির কল্যাণকর ডাইমেনশন আছে, এটাকে আরো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে। শতবর্ষী হতে জামায়াতের বাকি আর মাত্র 1.5 দশক। এই সময়ের মধ্যে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে আশাবাদী দলটির নেতারা। অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ওষুধের মূল্য নির্ধারণী নীতিমালা বাতিলের পর হযবরল দশা দেশের বাজারে। একই আদেশে বাতিল হয়ে যায় 297টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। ফলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে 3 দশক আগের ব্যবস্থাপনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে বাজারের নিয়ন্ত্রণ হারালো সরকার, দাম দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবে কোম্পানিগুলো, যে কারণে বাড়তি খরচের চিন্তায় আছেন রোগীরা। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। ওই ওষুধগুলো অনেকেই মার্কেটে নাই, লস দিতে কেউ বানাবে না। দরিদ্র মানুষ তারা ঘটির মাটি বেচে উচ্ছেদ হয়ে যাচ্ছে। ষাটোর্ধ্ব রমিজউদ্দিন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে গড়ে প্রতি মাসে 4 থেকে 5,000 টাকার ওষুধ কিনে খেতে হয় রমিজউদ্দিনকে। ভালো নেই রমিজের স্ত্রী আসমাও। এর মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণী তালিকা বাতিলের খবরে চিন্তার ভাঁজ তাদের কপালে। আমাদের মধ্যবিত্ত লোক, আমরা খুব কষ্টে আছি। আমরা মানুষের কাছে না চাইতে পারি। জায়গা যেমন ব্যস্ত হইব, এটা ব্যস্ত হইব, ধার করতে হইব, কর্জ করতে হইব, ভিক্ষা করতে হইব, খাইয়া বাঁচতে হইব। আমাদের মতো মধ্যম ফ্যামিলিগুলা পয়সা থাকা অনেক কঠিন। 1994 সালে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরি করে সরকার। চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার সেটি বাড়িয়ে 297টিতে উন্নীত করে। তবে চলতি মাসে সেই তালিকা বাতিল করে বর্তমান সরকার। রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে দেখতে চাই আমরা। সরকারের মূল্য বেঁধে দেওয়া কতগুলো ওষুধ মিলছে এসব ফার্মেসিতে। মেটাকল মানে এটা কি? এটা কি? এটাও নাই। হ্যাঁ, এমপিসিলিনটা নাই ভাই, এমপিসিলিনটা এখন পাবেন না। বেনজাইন এটা নাই, এটা সমস্যা। তার মানে অর্ধেকের বেশি ওষুধ বর্তমানে বাজারেই নেই। কেন নেই এমন প্রশ্নে ঔষধ শিল্প সমিতির সাফ উত্তর, লোকসান দিয়ে কোনো ওষুধ তৈরি করবে না কোম্পানিগুলো। সরকার একটা এসেনশিয়াল ড্রাগের লিস্ট করবে, সেটা সে অ্যাভেলেবল করবে, এটা সরকারের কাজ। এখানে আমাদের সাথে কোনো ইস্যু নাই। আমাদের ইস্যু হলো আমরা বানাবো, যদি আমার প্রফিটেবিলিটি না থাকে আমি তো বানাবো না। ওষুধের দাম নির্ধারণ সরাসরি কোম্পানির হাতে চলে যাওয়ায় খোলা বাজারে চলছে নৈরাজ্য। টার্মিনাফিন একই জিনিস, এইটার দাম হলো 20 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে, এটার দাম হলো 50 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে টার্মিনাফিন 250, এটা 60 টাকা পার পিস। 20 টাকাটা যে কাজ করে, ওই 60 টাকা দাও একই কাজ করে।
বিক্রেতারা বলছেন মূল্য তালিকা বেঁধে দেওয়া থাকলে সব কোম্পানিকেই একই দামে ওষুধ বিক্রি করতে হতো। দাম নিয়ে এই নৈরাজ্য হতো না। ওষুধ কোম্পানিগুলো লাগাম ছেড়ে দাম বাড়াবে তাদের ইচ্ছা মতো। নিয়ন্ত্রণ গভর্নমেন্টের হাতেই থাকা উচিত, তার কারণ হচ্ছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে ঔষধ প্রশাসন বলছে সব দিক বিবেচনায় রেখে অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা তৈরির কাজ চলছে। এমন একটা লিস্ট আসবে আশা করি যে লিস্টে বেশিরভাগ মানুষ উপকারের মধ্যে পড়বে এবং ইন্ডাস্ট্রিও সেটা সাপোর্ট করবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন বাজারের উপর ওষুধ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। আমার ধারণা এরকম, ওষুধ কোম্পানিগুলোর যে অ্যাসোসিয়েশন আছে তারা সরকারকে এসে একটা চাপ দিয়েছে এবং সরকার আর কোনো কিছু চিন্তা না করে আর কোনো কিছু না দেখে স্ট্রেট বাদ দিয়ে দিয়েছে। আপনি যদি খোলা বাজারে এইভাবে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ছেড়ে দেন, প্রচণ্ড মূল্যবৃদ্ধি হবে। এখানে প্রতিযোগিতার বদলে এখানে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করে জনগণের প্রাপ্যতা ও চাহিদা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একজন রোগীর কাছে ওষুধ মানে জীবন বাঁচানোর লড়াই। দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় চালাতে যে সর্বশান্ত বহু পরিবার। এমন অবস্থায় ওষুধের প্রাপ্যতা ও দাম নিয়ে যদি চলে নৈরাজ্য, তার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকেই। রোগীর স্বার্থ রক্ষায় ওষুধের বাজার কতটা নিয়ন্ত্রণ করতে পারছে রাষ্ট্র, সেই প্রশ্ন রেখেই শেষ করতে চাই। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 2 আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে ডোপ টেস্টের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ড ঘিরে ওঠা সব প্রশ্ন সামনে রেখে তদন্তের কথা জানিয়েছে মহানগর ডিবির পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী। তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। দুজন মিলে একে একে 4 জনকে হত্যার ঘটনা তিনি কোনোভাবেই মারতে পারছেন না। প্রকৃত ঘটনা উন্মোচনে অধিকতর তদন্তের দাবি তার। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। মা বাবাকে হারানোর পর ছোট ভাই গণপতি চক্রবর্তীকে সন্তানের মতোই মানুষ করেছিলেন বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। সেই সন্তানতুল্য ভাই সহ পুরো পরিবারের শ্রাদ্ধ করতে হয় তাকেই। 4 জনকে মাত্র 2 জন হত্যা করেছে পুলিশের এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছেন না গোপীনাথ চক্রবর্তী। তদন্ত নিয়েও রয়েছে তার অসন্তুষ্টি। প্রকৃত ঘটনা উন্মোচনে আরো গভীর ও নিরপেক্ষ তদন্তের দাবি তার। মনে হচ্ছে এই চক্রান্তের পিছনে বড় কারণ আছে। 2টা পিসি ছাওয়ায় 4টা লোক খুন করা সম্ভব 2টা লোকের পক্ষে। আমরা চাচ্ছি একটা কঠিন তদন্ত, সুষ্ঠু তদন্ত। এর ভিতরের রহস্য কি আছে, বাইরের রহস্য কি আছে। চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার সোমবার কোতোয়ালি মেট্রো থানা থেকে হস্তান্তর করা হয়েছে রংপুর মহানগর ডিবিতে। নতুন তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী বলেন, মামলাটি ঘিরে ওঠা সব প্রশ্নকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই যে প্রশ্নগুলো যার যার মনে জাগতেছে, বাদী পক্ষ সহ, এই প্রশ্নগুলো বিশ্লেষণ করা নিবিড়ভাবে এবং সুষ্ঠু শান্তভাবে আমাকে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং আমি সেটা করবো ইনশাল্লাহ। এরই মধ্যে গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সকালেই ডকেটটা পেয়েছি, অলরেডি আমি ড্রপ টেস্টের জন্য আবেদন করেছি, কালকে এটা চলে যাবে ইনশাল্লাহ। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর কামাল কাসনার মাঝুয়াপাড়ার নিজ বাসা থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সীমান্ত দাস নামে এক সাক্ষী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বরগুনার 5 জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সাইকুল মীরের মরদেহ পাথরঘাটা নিয়ে আসা হয়। তিনি উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের ট্রলার ডুবির স্থান থেকে মরদেহটি উদ্ধার করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দল। বৈরী আবহাওয়ার কবলে পড়ে সোমবার কুয়াকাটা থেকে 50 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে 13 জেলে নিয়ে ডুবে যায় মাছ ধরার ট্রলার। এই ঘটনায় এখনও 4 জেলে নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে তৎপরতা চলছে। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে শৈলকুপার মাধবপুর গ্রামে মেশিনে ঘাস কাটতে যান বৃদ্ধ অমরেন্দ্রনাথ ভৌমিক। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনারানী তাকে বাঁচাতে এগিয়ে যান। তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন অপসারণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন করে বিস্ফোরক বসালে কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে প্রণালীটি এখনও নিজেদের নিয়ন্ত্রণে এবং বন্ধ রয়েছে বলে দাবি করলেও ওমানের সাথে একটি অস্থায়ী রুট চালুর কথা জানিয়েছে তেহরান। এর মধ্যেই মার্কিন অর্থনৈতিক অবরোধ মোকাবেলার পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের শর্তের কথা পৌঁছে দিয়েছে ইরান। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে আবারও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের অর্থনীতির সব পথ বন্ধ করতে এরই মধ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধান চাইলেও লক্ষ্য অর্জনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে সতর্ক করেছে ওয়াশিংটন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আত্মসমর্পণের যে কোনো ধারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইরানি জনগণের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টির জন্য নেয়া ট্রাম্পের পরিকল্পনা সফল হতে দেয়া হবে না। একই সঙ্গে যুদ্ধ শেষ করা এবং ঐক্য রক্ষা করা সরকারের অগ্রাধিকার বলেও জানান পেজেশকিয়ান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন অপসারণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, নতুন করে কোনো জাহাজ মাইন পাতার চেষ্টা করলে তা ধ্বংস করা হবে। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদের দাবি, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এবং বন্ধ রয়েছে। তিনি জানান, ওমানের সাথে আলোচনার মাধ্যমে কেবল একটি 7 মাইল প্রশস্ত অস্থায়ী রুটে জাহাজ চলাচলের সম্মতি দেওয়া হয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান আসিম মুনির মার্কিন বার্তা নিয়ে তেহরান সফর করেছেন। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের শর্তের কথা পৌঁছে দিয়েছে বলে নিশ্চিত করেছে ইরান। শাফিনা সুলতানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরো একবার। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস। ঈদে মিলাদুন্নবীতে শহরে শহরে বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রাম নীলফামারীতে র্যালিতে মানুষের ঢল। ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি। বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। মির্জা ফখরুল ও তারেক রহমানকে থিম্পু সফরের আমন্ত্রণ। এবং ওষুধের মূল্য নির্ধারণী নীতিমালা বাতিল করার দাম নিয়ে নৈরাজ্যের শঙ্কা। 297টি অত্যাবশ্যকীয় ওষুধ এখন তালিকাবিহীন। বাড়তি খরচের দুশ্চিন্তায় রোগী। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। সাবরিনা, আপনাকে আবারও ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।